আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এখন আগের থেকে কথা বলতে পারি, আগের থেকে অনেকটা সুস্থ। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ মহান। এখন যে উদ্দেশ্যে আমি এসেছি আপনারা অলরেডি জেনে গেছেন বা বুঝে গেছেন, তা হচ্ছে আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছেন বা আবেদন করবেন, তো আমি তাদের জন্য অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। তা হচ্ছে সবচেয়ে জরুরি বা বাধ্যতামূলক কি কি জিনিস আপনারা করবেন। যারা ভিডিওটা দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন কি কি পড়া উচিত সবার আগে। আর সেখানে আমি বলেছিলাম যে আপনাদের একটা সাজেশন দিব, অর্থাৎ যে সাজেশনটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই সাজেশনটা আপনারা পড়বেন পরীক্ষার ঠিক 1 থেকে 1.5 মাস আগে, বা ধরেন সর্বোচ্চ 2 মাস আগে, বুঝতে পেরেছেন? আর আপনাদের পরীক্ষা সম্ভবত সামনের বছরের এপ্রিলের দিকে হবে। পরীক্ষাটা ঢাকাতে হবে কি নিজ উপজেলাতে হবে, এইটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনেকেই বলছেন ঢাকাতে হবে, বাট দেখা যাক সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হয় দেশের পরিস্থিতি বিবেচনা করে। এখন আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা হয়তো বা আগের মতো করেই যে নম্বর বন্টন সেইভাবেই হবে, অর্থাৎ আমাদের সময় ছিল 80 মার্ক সেই 19 সালে। এর পরবর্তীতে হয়েছিল 75 মার্ক, মানে পিলিতে, এবং ভাইভাতে ছিল 25। আমাদের সময় ছিল 80 এবং 20। তো সেই দুইটা সিস্টেমই এবার উঠিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে শিওর ছিলাম না, তাই আপনাদেরকে ওই বিষয়ে কোনো কিছু শিওর সেদিন বলি নাই। আমি এরপরে বাংলাদেশ গেজেট দেখেছি, পিএসসির বিভিন্ন মানবন্টন দেখেছি, অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য, এবং ডিপিইতে আমি অনেক খোঁজ খবর নিয়ে এবং শেষ পর্যন্ত শিওর হয়েছি যে আপনাদের পরীক্ষাটা প্রাইমারি প্রধান শিক্ষকের যেভাবে হবে 90 মার্কে, যে সিলেবাসে ঠিক যে সিস্টেমে যে কয় মিনিটে, আপনাদেরও ঠিক তাই হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষা হচ্ছে 90 মিনিটের 90 মার্ক, এবং সেখানে বাংলা এবং ইংলিশে থাকবে হচ্ছে 25-25-50, আর থাকবে হচ্ছে অঙ্ক এবং বিজ্ঞান, এই দুটা মিলে হচ্ছে 20, এবং আপনাদের সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এগুলাতে আর 20, অর্থাৎ এই 90 মার্ক। এই হচ্ছে আপনাদের পরীক্ষার মান বন্টন, বুঝতে পেরেছেন? তো এখন মেইন যে উদ্দেশ্যে এসেছি, সাজেশনটা আমি দিব। আমি বারবার করে বলবো, আপনারা আমি যে জায়গাগুলোতে খুব বেশি করে বলবো এই জায়গাগুলোতে বেশি বেশি করে ফোকাস দিবেন, তবে সেটা অবশ্যই পরীক্ষার আগে ভাগে, এখন না। এখন আপনারা পুরোপুরি আপনাদের যে নিয়োগ সহায়িকা বই আছে, বা যদি কেউ বিসিএস প্রিপারেশন নেন তার জন্য তো খুবই সহজ, আপনারা এখন এগুলো পড়বেন, ঠিক আছে? কিন্তু পরীক্ষা যখন আসবে তখন এই টপিকগুলো একটু বেশি করে দেখলে আমার বিশ্বাস আপনাদের প্রস্তুতিও ভালো হবে, প্লাস আপনাদের পরীক্ষাতে এগুলো থেকেই একটু বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে। এ পর্যন্ত মানে যতটুকু দেখলাম তাতে এই টপিকগুলাই বেশি এসেছে এবং এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সাধারণত আমি প্রত্যেকটা সাজেশনের সময় আগে বাংলা থেকে শুরু করি, কিন্তু এইবারে সাজেশনটা আমি বাংলা থেকে শুরু করব না। এবার আমি চলে যাব প্রথমেই বাংলাদেশ বিষয়গুলিতে, অর্থাৎ সাধারণ জ্ঞান টপিক থেকে শুরু করবো। কারণ আছে, আপনারা বুঝতে পারবেন পরে। তো আমি একটু যাই সাধারণ জ্ঞান টপিকে। সাধারণ জ্ঞানে আপনাদের আসবে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুইটা মিলে হচ্ছে 20 মার্ক। তবে যেটা আমি বুঝি তা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসবে 15 এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসবে মাত্র 5 মার্ক, বুঝতে পেরেছেন? তো আমি যা যা বলবো এগুলা আমি কিছু সাজেশন তো দিব, এবং সরাসরি সাজেশন, আমি আবারও বলছি এগুলো সরাসরি সাজেশন, এবং এইগুলা থেকে বাধ্যতামূলক আসবে, ঠিক আছে? আপনারা খুব ভালো করে একটু খেয়াল করেন। তো আমি শুরু করি। সবার প্রথমেই আপনারা যেটা পড়বেন তা হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়। আমি উত্তরটাও বলে দিচ্ছি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় হচ্ছে 1993 সাল থেকে, কিন্তু আইন পাশ হয় 1990 সালে, এবং এটা যে চালু হবে এরকম একটা অর্ডার হয় হচ্ছে 1992 সালে 1 জানুয়ারি, কিন্তু এটা অলরেডি মানে সরাসরি চালু হয় হচ্ছে 1993 সাল থেকে, বুঝতে পেরেছেন? এটা আপনাদের বইতে আরো সুন্দর করে লেখা আছে, আপনারা সেখান থেকে আরো ভালোভাবে দেখতে পাবেন। আর হচ্ছে খাদ্যের বিনিময়ে শিক্ষা, এইটা কবে থেকে চালু হয়? এইটা সারা বাংলাদেশে চালু হয় হচ্ছে 1993 সাল থেকে। দেখুন, গত সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে এই জিনিসগুলো কখনোই আসতো না প্রাইমারি পরীক্ষাতে, কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে এগুলো বিএনপির আমলে চালু হয়েছিল। এখন যেহেতু যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষের চিন্তা চেতনা পাল্টেছে, আসলে এগুলাই আসবে, বুঝতে পেরেছেন? এইটা বাধ্যতামূলক পড়ে যাবেন। আর পড়বেন হচ্ছে প্রাথমিক শিক্ষার যে বিভিন্ন স্তর, ঠিক আছে? প্লাস এই যে ডিপি, এদের যে অঙ্গ সংগঠন সমূহ, বুঝতে পেরেছেন? প্লাস প্রাথমিক শিক্ষা বিষয়ে যা যা আছে, অর্থাৎ কবে থেকে চালু হয়, প্রাথমিক শিক্ষা কিভাবে চলতেছে সারা বাংলাদেশে, যা যা আছে আর কি, এগুলো সবই পড়বেন। এবার আসেন দ্বিতীয়তে যেটা পড়বেন তা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে। দেখুন, গ্রামীণ ব্যাংক সেই যে জোবরা গ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলা জায়গায় ক্ষুদ্র ঋণ দিয়েছে, বুঝতে পেরেছেন? মোট জন সংখ্যা কয়টা, মোট ক্ষুদ্র ঋণের সংখ্যা কয়টা, বুঝতে পেরেছেন? এবং কোন কোন গ্রামে দেয়, কোথায় কোথায় চালু আছে, কোথায় কোথায় বাদ হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক কবে চালু হয়েছে, বর্তমানে গ্রামীণ ব্যাংকের কি কাজ চলতেছে, বুঝতে পেরেছেন? প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজটা কত সালে পেয়েছিলেন, কিসের উপরে পেয়েছিলেন, এই সব কিছুই আপনাদের বাধ্যতামূলক পড়তে হবে,
বুঝতে পেরেছেন? গেল এটা। এইবার আসেন আর বাকি কি কি পড়বেন খেয়াল করেন। প্রথমেই পড়বেন হচ্ছে বাংলাদেশের উপর থেকে। আরেকটা কথা বলে রাখি, আমার মনে থাকে না, আরেকটা কথা বলে দিই। আপনাদের কিন্তু যেহেতু আপনারা সহকারী শিক্ষক, আপনাদের সাল, তারিখ এবং সংখ্যা, অর্থাৎ সাধারণ জ্ঞানে আপনাদের সাল আসবে বেশি, তারিখ আসবে বেশি, আর হচ্ছে সংখ্যা জাতীয় বিষয়গুলা, বুঝতে পেরেছেন না? মানে সংখ্যা জাতীয় যে বিষয়গুলো, ধরেন এতগুলা মানে তার কাঠামো বা এতগুলো শাখা, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো বেশি বেশি আসবে, মুখস্থ বিদ্যা বেশি আসবে, এগুলো ভালো করে পড়বেন। তো শুরু করি। বাংলাদেশে সবার প্রথমে জরুরি হচ্ছে আপনাদের বাংলাদেশের ভূ প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন ও সীমানা, ঠিক আছে? এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ নদ নদী, তার শাখা উপশাখা, এগুলা, জনপদ, উপজাতি, ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন বাংলার ইতিহাস, ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ অর্থাৎ ৭ই মার্চ বাদে মুক্তিযুদ্ধের বাকি যে বিষয়গুলো আছে, আমি আগেও বলেছি আবারও বলি, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বিভিন্ন ফোর্স, বিভিন্ন বাহিনী, এইগুলোর অবদান, বুঝতে পেরেছেন? এগুলো ভালো করে পড়বেন। আর পড়বেন হচ্ছে সংবিধান থেকে, বিশেষ করে ১১, ১২, ১৫, ১৬, ১৭, আবারও বলি ১১, ১২, ১৫, ১৬, ১৭, এই যে 5টা সংশোধনী, এই 5টা সংশোধনী সম্পর্কে খুব ভালো ধারণা রাখবেন, ঠিক আছে? আর সংবিধান থেকে আরো পড়বেন হচ্ছে সংবিধানের শিক্ষাটা, মূলনীতি কয়টা সে তো আছে, সংবিধানের শিক্ষাটা কত নম্বর অনুচ্ছেদে, যদি ভুল না বলি ১৭ নম্বর অনুচ্ছেদে, আমার ভুল হলেও হতে পারে, বাট আপনারা যদি ভালো করে দেখে নিন। প্লাস চাকরিতে সম অধিকার, অর্থাৎ প্রজাতন্ত্রে সকল নাগরিকের চাকরিতে সম অধিকার কত নম্বর অনুচ্ছেদ, সরকারি কর্ম কমিশন কত নম্বর অনুচ্ছেদে গঠন করার কথা বলা হয়েছে, বুঝতে পেরেছেন? প্লাস হচ্ছে আপনি এই যে প্রজাতন্ত্রে নারী পুরুষের যে, বা আমাদের সংবিধানে নারী পুরুষের সম অধিকার কত নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে, কত নম্বর অনুচ্ছেদ এটা বলা হয়েছে, এইগুলা বিশেষ করে দেখবেন, এইগুলাই আপনাদের বেশি আসবে। এর পাশাপাশি যেগুলা, তা হচ্ছে আর অল্প কিছু আছে, তা হচ্ছে জাতীয় বিভিন্ন দিবস, বিশেষ করে যে দিবসগুলো বাতিল করা হয়েছে এবং নতুন করে যে দিবসগুলো তৈরি করা হয়েছে এই সরকারের আমলে, এগুলা, খেলাধুলা ও জাতীয় অর্জন, বিশেষ করে খেলাধুলায় ক্রিকেট এবং ফুটবল, এই দুটাই যথেষ্ট, এর বেশি দরকার নাই। এবং ক্রিকেটে হচ্ছে আপনার ভালো ভালো যে অর্জনগুলা, অর্থাৎ আন্ডার-19 বলেন যেগুলো আছে, এবং মেয়েদের যে ফুটবলের যে অর্জনগুলো, এগুলো সবচেয়ে বেশি আসবে। আর জাতীয় পুরস্কার হিসেবে এই লাস্ট 1 বছরে যে স্বাধীনতা এবং 21শে পদক যারা পেয়েছেন তারা, ওকে। প্লাস হচ্ছে শেষ যেটা, তা হচ্ছে এই কাজী নজরুল ইসলামকে এই বর্তমান সরকার কবে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র দেন, বুঝতে পেরেছেন? এই ডেটটা আপনারা ভালো করে দেখে এখান থেকে পড়বেন। আমি কিন্তু একেবারে সরাসরি সাজেশনটা দিয়ে দিলাম, এগুলাই আপনাদের আসবে, বাধ্যতামূলক আসবে, বুঝতে পেরেছেন? এবার আসেন আন্তর্জাতিকে। এখানে আমি 5 মার্ক ধরেছি, আগেই বললাম। তো এখানে যেগুলো 5 মার্কের জন্য যেগুলো পড়বেন, তা হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিচিতি, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, দেশের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সাগর মহাসাগর, সীমারেখা, বিশেষ করে প্রণালী, আর হচ্ছে 5টা সংগঠন, তা হচ্ছে ইউনেস্কো সবার প্রথমে, আপনাদের সাথে জড়িত যেহেতু এগুলো প্রাথমিক, ইউনেস্কো এবং ইউনিসেফ, এই দুটা খুব জরুরি। তারপরে হচ্ছে জাতিসংঘ অর্থাৎ ইউএন, ন্যাটো আর IMF, এই কটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। এবার হচ্ছে নোবেল প্রাইজ 2025, দেখুন আমি যথেষ্ট বলতে বোঝাচ্ছি সাজেশনের জন্য যথেষ্ট, কোনো কিছু আসলে চাকরি পরীক্ষার জন্য যথেষ্ট না, সাজেশনের জন্য যথেষ্ট, তাই বললাম, ভুল বুঝবেন না। নোবেল প্রাইজ 2025 তো বললাম। এরপর হচ্ছে সুমুদ ফ্লোটিলা, যেটা কদিন আগে হয়ে গেল। এবার হচ্ছে গাজাকে যারা স্বীকৃতি দিয়েছে, যেসব দেশগুলো নতুন করে, প্লাস আগে পরে যারা দিয়েছে, তাদের টোটাল সংখ্যা কত এবং নতুন কারা দিয়েছে। আর হচ্ছে SDGতে শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ বা বিশ্বের বিভিন্ন শিক্ষামূলক চুক্তিসমূহ, এগুলো পড়বেন। শেষ যেটা, তা হচ্ছে পরিবেশগত ইস্যু, বিশেষ করে ডক্টর ইউনূসের 3G রিলেটেড যেটা ইস্যুগুলো আছে সেগুলো, ওকে। গেল, এই গেল আপনাদের আন্তর্জাতিক এবং বাংলাদেশ। এবার আমরা যাব আমাদের মেইন সাজেশন, বাকি যেগুলো আছে আর কি। সবার আগে বাংলা। দেখুন বাংলাতে ব্যাকরণে আসবে অন্তত 20টা, কমপক্ষে 20টা আসবে। সেই 20টা যে বিষয়ের উপরে আসবে, তা হচ্ছে ভাষা, বর্ণ ও ধ্বনি এবং ধ্বনির পরিবর্তন। আবারও বলি, ভাষা, বর্ণ, ধ্বনি এবং ধ্বনির পরিবর্তন, অর্থাৎ অপিনীতি, অভিশ্রুতি, এগুলো বেশি করে পড়বেন। বানান, সন্ধি, সমাস, সমার্থক শব্দ, উপসর্গ, অনুসর্গ না উপসর্গ, এক কথায় প্রকাশ, বাগধারণা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাক্য শুদ্ধি, বিভিন্ন প্রকারের শব্দ, অর্থাৎ ওই যে গঠনমূলক শব্দ, গঠনগত দিক দিয়ে, উৎসগত দিক দিয়ে, এই যে শব্দগুলা, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, এইগুলা, পদ প্রকরণ এবং কারক বিভক্তি, ঠিক আছে? এগুলো বেশি করে পড়বেন। সাহিত্যে আপনাদের 5টা মার্ক আসবে। দেখুন সাহিত্যে বেশিরভাগ সময় আপনাদের আসে হচ্ছে পত্রিকা ও সাময়িকী থেকে আসে, এবং উপাধি ও ছদ্মনাম থেকে আসে। এর পাশাপাশি আপনারা যেগুলো পড়বেন, তা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক যে রচনাগুলো আছে সেগুলো পড়বেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা একটু কম দেওয়ার সম্ভাবনা আছে এবার,
আমি বলবো না যে পড়বেন না, ওটা ফুল সিলেবাস আকারে পড়বেন, বাট সাজেশনে যদি বলেন সেটা ভাষা আন্দোলনটা বেশি জরুরি। গেল। এবার প্রাচীন যুগে খুব বেশি আপনাদের আসবে না, আপনাদের আসবে আধুনিক যুগ থেকে সাহিত্যকর্ম, অর্থাৎ বিভিন্ন লেখকের যে বিষয়গুলো আছে তাদের সাহিত্যকর্ম বা তারা কি করেছেন সেটা আধুনিক যুগ থেকে বেশি আসবে। তাই যদি হয় তাহলে আধুনিক যুগ থেকে বেশি করে পড়বেন হচ্ছে নাম্বার 1 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নাম্বার 2 হচ্ছে কাজী নজরুল ইসলাম, নাম্বার 3 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাম্বার 4 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাম্বার 5 বনফুল, বনফুল কি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, নাম্বার 6 ফরুক আহমদ, নাম্বার 7 আহমেদ ছফা, নাম্বার 8 মাইকেল মধুসূদন দত্ত, নাম্বার 9 জসিমউদ্দিন এবং নাম্বার 10 হচ্ছে আহসান হাবিব। এনাদের সম্পর্কে খুব ভালো করে পড়ে যাবেন। ওকে, গেল। এবার আসেন ইংরেজিতে। দেখুন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে ইংরেজি লিটারেচারে কমপক্ষে 5টা আসতে পারে, বাট আপনাদের যারা ইংরেজি লিটারেচার খুবই কম আসবে, বুঝছেন? আপনাদের গ্রামারই আসবে প্রায় 23টা, ইংরেজি লিটারেচার দেখা গেলো 2টা দিল। তো গ্রামারে যে 23টা আসতে পারে সেই 23টা কোন 23টা দেখেন কোথা থেকে আসবে বেশি। পার্টস অফ স্পিচ, এখান থেকে বিশেষ করে ভার্ব, অ্যাডভার্ব, নাউন এবং তারপরে অ্যাডজেক্টিভ, এই 4টা। রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সলেশন, জেরান্ড পার্টিসিপল, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, ডিগ্রি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, নাম্বার, জেন্ডার, ভয়েস, বিশেষ করে প্যাসিভ ভয়েস, আবারও বলি বিশেষ করে প্যাসিভ ভয়েস, কারেকশন, ন্যারেশন, স্পেলিং, আর্টিকেল আর সিনোনিম, অ্যান্টোনিম না সিনোনিম, এগুলো আপনাদের বেশি আসবে। লিটারেচার যেহেতু 2টা আসবে, আমি মানে কিছু রাইটারের মানে উক্তি আপনারা পড়বেন এবং তাদের বিষয়ে কিছু বিশেষ যে রাইটাররা আছেন তাদের সাহিত্যকর্মগুলো পড়লেই আপনাদের জন্য এনাফ হবে আমার বিশ্বাস সাজেশনের সময়। তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে শেক্সপিয়ার, নাম্বার 2 হচ্ছে জন মিল্টন, নাম্বার 3 হচ্ছে কিটস, নাম্বার 4 ওয়াটসঅ্যাপ এবং নাম্বার 5 হচ্ছে শেলি। ওকে, গেল। এবার আসেন আপনাদের গণিত এবং বিজ্ঞান। দেখুন আপনাদের গণিতে পাটিগণিত বেশি আসবে, সবচেয়ে বেশি আসবে পাটিগণিত, তারপরে বেশি আসবে বীজগণিত, অর্থাৎ পাটিগণিত দিবে 10টা, বীজগণিত দিবে 5টা, বুঝতে পেরেছেন না? জ্যামিতি হয়তো 1টা 2টা দিবে, আর বিজ্ঞান থেকে 3-4টা থাকতে পারে, এই হচ্ছে 20 মার্ক, অর্থাৎ গণিত আর বিজ্ঞান মিলে। তো সেই হিসাবে পাটিগণিত থেকে বেশি আসবে যে যে জায়গাগুলোতে যে দেখেন বাস্তব সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ, গড়, এই যে বিষয়গুলো, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত এবং ধারা। ওকে, এখান থেকে আমি বয়সটা একটু কম ধরেছি, এটা একটু কম আসতে পারে। গেল। বীজগণিতে আপনারা পড়বেন হচ্ছে মান নির্ণয়, উৎপাদক, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক বিভিন্ন সূত্র, রাশি, তার গঠন ও প্রয়োগ, বুঝতে পেরেছেন? সরল সমীকরণ এবং সরল সহ সমীকরণ, এগুলো। জ্যামিতিতে যেহেতু কম আসবে সেখান থেকে আপনারা শুধু ত্রিকোণমিতি এবং চতুর্ভুজ বিষয়ক যে সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ আছে এগুলো পড়লেই এনাফ, ঠিক আছে, সাজেশনের জন্য। এবার আসেন বিজ্ঞানে। বিজ্ঞানে যেহেতু 3-4 মার্ক আসবে বা ধরেন 5 মার্কই সর্বোচ্চ আসলো, সেক্ষেত্রে আপনারা প্রাত্যহিক জীবনে যে বিজ্ঞান আছে সেখান থেকে পড়বেন এবং সেখান থেকে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বেশি করে পড়বেন। আবারও বলি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বেশি করে পড়বেন, কেমিস্ট্রি আপনাদের পড়ার কোনো প্রয়োজন নাই, ও আসবে না। এবার আসেন পরিবেশ বিজ্ঞান সম্পর্কে বেশি করে পড়বেন, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে বেশি করে পড়বেন, বিশেষ করে বিভিন্ন রোগের যে বর্তমান যে চিকিৎসাগুলো আছে এবং যে মেডিসিনগুলো আছে, ঠিক আছে, এইগুলা। দৈনন্দিন জীবনে কম্পিউটারটা পড়বেন, বিশেষ করে এই যে বর্তমান জেনারেশনের যে কম্পিউটার তার যে অগ্রগতি এটা সবচেয়ে বেশি করে পড়বেন, ঠিক আছে, এবং তার সাথে রোবোটিক্স, এআই এবং বর্তমান মোবাইল প্রযুক্তি, বুঝতে পেরেছেন? অর্থাৎ মোবাইল প্রযুক্তি কোন পর্যায়ে বর্তমানে আছে, কোন জেনারেশনে আছে, বিশেষ করে এআইটা একটু বেশি করে দেখবেন। আর হচ্ছে শেষ যেটা, তা হচ্ছে আইসিটি এর ব্যবহার শিক্ষা এবং চিকিৎসা বিজ্ঞানে। আবারও বলি তথ্য প্রযুক্তির ব্যবহার শিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানে এটা বাধ্যতামূলক পড়বেন, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। ওকে, তো এই ছিল আপনাদের সাজেশন। আমি আমার জায়গা থেকে এই শরীর অসুস্থতা নিয়ে হলেও আপনাদের জন্য যতটুকু পেরেছি আমি দিয়েছি। এইগুলো আপনারা পড়বেন বেশি করে, এখন তো পড়বেনই, বাট বেশি বেশি করে পড়বেন হচ্ছে পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগে। ধরেন আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে এগুলো বেশি করে পড়লেই হবে, এপ্রিলে যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফেব্রুয়ারি মাস থেকে পড়লেই হবে। আর যে 6টা বিভাগে দিয়েছে তারা তো আবেদন করতেছেন, বাকি যে 2টা বিভাগে দ্বিতীয় ধাপে দিবে সার্কুলার, সেটা হয়তো দ্রুতই চলে আসবে, হয়তো 20 তারিখের পরপরই চলে আসবে এই মাসে, বা না আসলে ডিসেম্বরে আসবে। আপনারা এত ব্যস্ত হবেন না, আপনাদেরটা আসবে ইনশাল্লাহ। তো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, তো এই নিয়ে অনেক আলোচনা হবে। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা করতে বলার ইচ্ছা থাকে, আমাকে বলবেন, পার্সোনালি হোক, কমেন্টের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বললে আমি চলে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো সেই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ। আমার প্রধান শিক্ষক নিয়োগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, বিশেষ করে পরীক্ষা হলে কি করতে হবে, কি কি করবেন না, সেগুলো আমি সেখানে দিয়েছি। তো সেগুলো দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফেজ।